পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি ঘটিয়ে বিজেপির বিরাট বিজয়ের পর এখনো যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রিত্বের পদ ছাড়তে রাজি হচ্ছেন না, তেমনি রাজ্য জুড়েই নানা রকম সহিংসতার খবর আসছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের সংবাদ মাধ্যম এবং আহ রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এই নির্বাচনটিতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপক প্রভাব পড়েছে বলে মন্তব্য করছেন। তাই বারবারই ঘুরে ফিরে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল এবং পরবর্তীতে এর ফলে পশ্চিমবঙ্গ রাজ্যে যে রাজনৈতিক পরিবর্তন ঘটতে যাচ্ছে তাতে বাংলাদেশ ভারত সম্পর্কে কি প্রভাব পড়বে সে বিষয়টি ঘুরে ফিরে আলোচিত হচ্ছে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার আসনগুলো যেমন একচেটিয়া ভাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে জামায়াতে ইসলামী দখল করে নিয়েছে, ঠিক তেমনি ওপারে সীমান্তের সবগুলো আসনে বিজেপির একাধিপত্য দেখা গেছে। এই এক পারে জামাত, আরেক পারে বিজেপি, সেটাই বা এই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কি ধরনের প্রভাব ফেলতে পারে, এসব নিয়ে আলোচনার মধ্যে আমার সঙ্গে যুক্ত হয়েছেন ভারতের সিনিয়র সাংবাদিক সুবীর ভৌমিক। সুবীর ভৌমিক, আপনাকে স্বাগত জানাই। সুবিধা, আপনি এটা নিয়ে লিখেছেনও যে ভারত বাংলাদেশ সীমান্তের এক পাশে জামায়াতে ইসলামীর আধিপত্য, এক পাশে বিজেপির একেবারে একাধিপত্য, একচেটিয়া আধিপত্য দেখা যাচ্ছে। এর কি প্রভাব পড়তে পারে? আর মানে এটা খুব স্বাভাবিক একটা ঘটনা ঘটেছে নাকি একটা বিস্ময়কর উত্থান দুপারে দুই দলের? না, এই একটা ব্যাপার জানো, আমি প্রথমেই একটা ঘটনা দিয়ে তোমাকে এটা বোঝাবার চেষ্টা করি। 1996 সালে যখন ভারতে একটা তৃতীয় ফ্রন্টের সরকার হয় এবং সবাই, জ্যোতি বসু তখনকার বাংলার মুখ্যমন্ত্রী, কমিউনিস্ট মুখ্যমন্ত্রী, ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিল, ওনার দল সেটাতে আপত্তি করে, যাই হোক উনি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হতে পারেনি। তারপরে যখন গঙ্গার পানি চুক্তি, পার্বত্য চট্টগ্রামে যে গোলমাল, সেটা নিরসন, সব ব্যাপারেই ওনাকে খুব বেশিভাবে আগ্রহী দেখা হিসেবে আমরা দেখেছিলাম যে এই সমাধানগুলো উনি করতে চাইছেন। উনি প্রধানমন্ত্রী না, অথচ দিল্লির সাথে কথা বলে, দিল্লিতে তো ওনার সাংঘাতিক প্রভাব ছিল ওই সময়টায়, হ্যাঁ, সেগুলি আমাদের নিজের চোখে দেখা। তো এই জায়গাতে জ্যোতিবাবুকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমার পরিষ্কার মনে আছে যে স্যার আপনি প্রধানমন্ত্রী হতে পারলেন না, তো উনি বলেন না ও সব ছাড়। তো যদিও যে কথা বলতে ভাঙা ভাঙা, তো বললেন যে আপনি এখানে নতুন সরকার হয়েছে, শেখ হাসিনা তখন ক্ষমতায় এসছেন, তো বাংলাদেশের ব্যাপারে এতটা বাড়তি উদ্যোগ, উৎসাহ সব দেখ, এটা কি আপনার পূর্ববঙ্গের মূলের লোক, আপনি আমারই মতো, এর জন্য? বলে না না, ওসব তো সব ঘর বাড়িকে কার কোথায় ছিল, যদিও যে বলতেন যে কার কোথায় ঘর বাড়ি ছিল সেসব তো ঠিকই আছে, ওসব তো একটা সেন্টিমেন্ট। কিন্তু দেখুন, আমি রাজনীতি করি, আমি একটা জিনিস বুঝি, ওখানে যদি হাসিনা না টিকতে পারে, উনি এবার দাড়ি বোঝানোর চেষ্টা করলেন, এবার তুলে বলেন ওখানে যদি ওরা চলে আসে তাহলে এখানে এরা চলে আসবে, অর্থাৎ কপালে তিলক কেটে দেখালেন, অর্থাৎ ওখানে যদি জামাত চলে আসে এখানে বিজেপিকে আমি আটকাতে পারবো না, মানে এরকম একটা কথা উনি বলার চেষ্টা করেন যে ওখানে যদি ওরা চলে আসে এখানে এরা। এখন জ্যোতিবাবুর তো তোমাকে বুঝে নিতে হবে এরা ওরা এগুলি কাকে উনি মিন করছেন, উনি ওইভাবে কথা বলতে। তা আমি তো আজকে দেখছি জ্যোতিবাবুর এরা ওরা এই ব্যাপারটাই হচ্ছে। কেন? যে একদিকে শেখ হাসিনার সরকারের পতন হলো, তারপরে যে মৌলবাদীদের উত্থান বাংলাদেশে, এবং বিশেষ করে নির্বাচনে পশ্চিম বাংলার সীমান্তবর্তী অঞ্চলে জামাত এতগুলি আসন জিতলো। জামাত যে 68টা আসন জিতেছে, তার মধ্যে 51টাই সীমান্তে, বেশিরভাগই পশ্চিমবাংলার সীমান্তে। এইবার নবনীত আমরা ইলেকশনের সময় দেখলাম বিজেপি তো বরাবরই একটা হিন্দুরা বিপন্ন, হিন্দু খাতরে মে হ্যায়, এই টাইপের একটা প্রচার করতো। এর আগে যখন ওরা বলতো যে হিন্দু খাতরে মে হ্যায়, বাংলাতে মানে পশ্চিম বাংলা অনেকে বলতো হিন্দু খাতরে মে নিয়ে মোদি খাতরে মে, মানে আমাদের কোনো সমস্যা নেই, সমস্যা মোদি। এইবার যখন এই সব সীমান্তবর্তী অঞ্চলে যে আসনগুলো, 44টা এরকম পশ্চিম বাংলায় 294 এর মধ্যে আসন যেগুলো একেবারেই বাংলাদেশ সীমান্তে অবস্থিত, আর তার সংলগ্ন আরো 57টা আসন
যেগুলি মানে ওই ওই সীমান্তবর্তী আসনের সংলগ্ন, অর্থাৎ মোট কথা প্রায় 101টা আসন যেগুলি বাংলাদেশের সীমান্তে অবস্থিত। হ্যাঁ, কোনোটা একেবারে সরাসরি সীমান্তে, যেমন বনগাঁ, তার পাশে স্বরূপনগর হচ্ছে একদম পাশে, ওখানেও বাংলাদেশের হাওয়াটা এসে পড়ে। এবার যখন ওই সব জায়গাতে গিয়ে বিজেপি প্রচার করেছে, বিজেপির বড় বড় বিশেষ করে বাঙালি নেতারা, এই দিলীপ ঘোষ ইত্যাদি, শুভেন্দু অধিকারী বা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, এই সব অঞ্চলে প্রচুর পূর্ববঙ্গ মূলের লোকজন আছে, হিন্দুরা, যারা ওপর থেকে বিভিন্ন সময় এসছেন। তো এখানে ওদের প্রচারের ইয়েটাই ছিল যে একবার ধাওয়া খেয়ে ওই দেশ থেকে এসছে, এখন দেখছেন একেবারে সীমান্ত অব্দি এরা চলে এসছে কাঠমোল্লারা। দিস ইজ দি প্রচার, এটা আমার বক্তব্য না। এদের প্রচার ছিল যে ও পারে কাঠমোল্লারা চলে এসছে। তো এখনো যদি আপনাদের চৈতন্য না হয়, এখনো যদি আপনারা আমাদের দিকে না তাকান, আমাদের ভোট টোট না দেন, আপনাদের বাঁচাবার কোনো লোক নেই। আর আরেকটা প্রচার ওরা করেছে যে মমতা ব্যানার্জি তো দেখছেনি, এখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে একটা স্বাভাবিক একটা মুসলিম তোষণের অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আমি তোমাকে বোঝানোর চেষ্টা করি যে মমতা ব্যানার্জির এখানে পশ্চিম বাংলায় যারা মুসলিম নেতা, এদের মধ্যে বাঙালি মুসলমান নেতা কিন্তু নেই। তো বিজেপির লোকজনের বক্তব্য হচ্ছে এ সবই তো পাকিস্তান, এ তো সব ওই রাজাকার, 71 সালে পালিয়ে এসছে এপারে, এসে পাকিস্তানি রাজনীতি করছে, আর দিদি এদেরকে নিয়ে লাভ ঝাপ দিচ্ছে। তো এইখানে এই ব্যাপারগুলির একটা ডাইরেক্ট প্রভাব পড়েছে। এই প্রথম আমরা দেখলাম যে সীমান্তবর্তী আসনগুলি বিজেপি প্র্যাকটিক্যালি সুইপ করে গেছে। এই যে তোমাকে 44টা আসন সীমান্তে আর 57টা আসন সংলগ্ন, অর্থাৎ প্রায় 101টা আসন একেবারে বাংলাদেশ সীমান্তে, এর মধ্যে বিজেপি প্রায় 89টা আসন পেয়েছে। গতবার যেখানে তারা 20টা না 22টা পেয়েছিল, 22টা খুব সহজ। সীমান্তে জামায়াতে ইসলামীকে মমতা ব্যানার্জি এক রকমের অবাধে চলাচলের সুযোগ সুবিধা করে দিয়েছেন। সেটা তো 2011-তে তিনি যখন 3.5 দশকের বামফ্রন্ট শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলেন, তখন প্রথমে বামফ্রন্ট এই অভিযোগ করা শুরু করলো, পরে বিজেপির মুখেও শুনেছি। এমনকি ভারতের সংবাদ মাধ্যমের বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনেও মানে সারদার টাকা ইসলামী ব্যাংকে গেছে, কিংবা বর্ধমানের খাগড়াগড়ে যখন বোমা বিস্ফোরণ ঘটলো, তখন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে বেরিয়ে এলো যে এই জামায়াতে ইসলামী জেএমবির নেতা কর্মীরা সেখানে বসে বাংলাদেশের সরকার উৎখাতে বোমা বানাচ্ছে। আর সাতক্ষীরার এপারে বসিরহাট, রাজশাহীর ওপারে মানে মালদহ, মুর্শিদাবাদ, এসব এলাকায় যে জামায়াতে ইসলামী সহ ইসলামপন্থী দলগুলোর প্রশিক্ষণ শিবির আছে, নেতাকর্মীদের অবাধ যাতায়াত আছে, আওয়ামী লীগ যখন তাদের বিরুদ্ধে পুলিশি অভিযান চালায় তখন, সেগুলো তো নানা সময়ে অভিযোগ প্রমাণ সব হাজির হয়েছে ভারতের সংবাদ মাধ্যমে, এমনকি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তে। তাহলে মানে ওদিকে জামাত এলে এদিকে দিদি না টিকে কেন বিজেপি ক্ষমতায় চলে এলো? না না, এখানে যেটা হয়েছে, তুমি কথা যেগুলি বলছো এগুলি ভুল নয়, এই অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠতা 80% হিন্দু, তাই তো? 80 না, এখানে মুসলিমদের পপুলেশন হচ্ছে 27%, 27%, বাকি 70%-এর বেশি তো হিন্দু। এখন এই প্রচারগুলি এতদিন যখন রাজনৈতিক স্তরে অভিযোগ হয়েছে, মানুষ ওটাকে অত গুরুত্ব দেয়নি, মানুষের কাছে অন্য অন্য ইস্যুগুলি বেশি ছিল। হ্যাঁ, আমাকে খুব বর্ষিয়ান সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত, যিনি বহু যুগ মানে ধরে এখানে সাংবাদিকতা করছেন, উনি বাংলাদেশও ভালো জানেন, বঙ্গবন্ধু হত্যার উপরে ওনার বই আছে, এপারেও অনেক বই টই লিখেছেন। উনি আমাকে একটা কথা বলছেন যে সেই স্বাধীনতার পরে যে আমরা দেশ ছেড়ে বরিশাল থেকে যখন এখানে আসছি, কোনোদিনই কোন নির্বাচনে ধর্মের ব্যাপারটা এত গুরুত্ব আমরা দেখি নাই পশ্চিমবাংলায়। তো এইবার যেভাবে এই যে ধর্ম হিন্দু বিপন্ন, যেটা আমি তোমায় বললাম যে এতদিন যখন বলতো হিন্দু খাতরে মেয়ে, লোকে বলতো মোদি খাতরে মেয়ে, মোদি, মানে এটা পলিটিক্যাল ব্যাপার। কিন্তু এইবার লোকে এটা কেন বিশ্বাস করছে? তুমি যেই কথাগুলি বলছো এগুলি ঘটনা, যে খাগড়াগড়ে জেএমবির লোক বসে বোমা বানাচ্ছে, এবং সেই বোমটা হঠাৎ করে ফেটে যাওয়াতে যখন তদন্ত হলো দেখা হলো এরা জেএমবি, তাদের গ্রেপ্তারও করা হলো। হ্যাঁ,
বঙ্গবন্ধুর হত্যাকারী মোসলেউদ্দিনকেও তো এখান থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তারা তো এখানে বসেই নানা রকম খেলাধুলা করছিল, এবং ন্যাচারালি এরা কাদের সাপোর্ট পাচ্ছিল? যে তোমাকে আমি প্রথমেই বললাম যে দিদির আশেপাশে বা তৃণমূলের আশেপাশে যেসব মুসলিম লিডাররা, তারা বাঙালি কজন? মৌসম বেনাজির নূর, গনিকান চৌধুরীর ভাতিজি, সে প্রভাতপতি আমাদের প্রিয় বরকতদা, যিনি রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর মন্ত্রী ছিলেন, তার ভাতিজি মৌসম বেনাজির নূরকে মমতা ব্যানার্জি অনেক ভুজুং ভাজুং দিয়ে তৃণমূলে এনেছিলেন, কিন্তু সে তো আবার কংগ্রেসে ফিরে চলে গেল। এবং সে ব্যক্তিগতভাবে আমাদের সাথে কথোপকথনের সময় বলে যে উনি যেভাবে এইসব ইসলামিক মৌলবাদীদের পোষেন, আমি একটা আধুনিক নারী, উনি লরেটো ভরেটোতে পড়াশোনা করেছেন, উনি এদের সাথে অ্যাডজাস্ট করতে পারেনি, উনি ব্যাক করে কংগ্রেসে চলে গেছেন। এই জায়গাতে এইটা একটা খুব বড় ব্যাপার এখানে। যে আমি তোমাকে আরেকটা ঘটনা বলি, যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ মূর্তি, উনি যেই কলেজে কলকাতায় দীর্ঘদিন পড়াশোনা করেছেন, ওনার তো একটা বড় সময় কলকাতায় কেটেছে, এবং সুরাবর্দির উনি রাইট হ্যান্ড ম্যান ছিলেন, সবাই জানে সেটা। তো এই ইসলামিয়া কলেজ, যেটা এখন মৌলানা আজাদ কলেজ, তো এইখানে আবক্ষ মূর্তি বসানো হবে, এই ব্যাপারে মানে শেখ হাসিনারও একটা ইয়ে ছিল, এবং ভারত সরকারের সাথে ওনার কথাবার্তা ছিল, এইখানে আবক্ষ মূর্তি বসানো হবে। কারা প্রতিবাদ করলো? একটা বাঙালি হিন্দু এখানে কেউ প্রতিবাদ করছে? কেউ করেনি। কারা প্রতিবাদ করলো? ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ইউথ ফেডারেশন। কে এই মাইনরিটি ইউথ ফেডারেশন? প্রত্যেকটা নেতা হচ্ছে এসব উর্দু ভাষী ওই 5 সার্কাস তিল জ্বলার লোকগুলি। এরা বললো इधर में हम इनको बैठाने नहीं देंगे। क्यों नहीं बैठाने देंगे? ইन्होंने পাকিস্তান তোড়ায়। তো পাকিস্তান ভেঙেছে বঙ্গবন্ধু, তার জন্য ভারতে উনি যে কলেজে পড়াশোনা করেছেন সেখানে আবক্ষ মূর্তি। তখন ভারতের কেন্দ্রীয় সরকার খুব শক্তভাবে বলল, এবং বলার পরে এই মূর্তি এখানে বসানো হলো। তো এই একটা ব্যাপার সব সময় কাজ করে এখানে। আমি তোমায় বলছি যে এখানে পূর্ব বাংলার মূলের প্রচুর লোক আছে, এবং আমি নিজেই ব্যাপারটা দেখেছি যে এখানে ধরো শেখ হাসিনা যথেষ্ট জনপ্রিয়। কেন? যে উনি জামাতের লোকজনকে ফাঁসি দিয়েছে, যে শেখের বেটি জামা ইত্যাদিরে ফাঁসি দিচ্ছে। তুমি, আমি যে অঞ্চলে থাকি, এই যাদবপুর, বিজয়গড়, এখানে গিয়ে সন্ধ্যেবেলা তুমি চায়ের দোকানে বসো, বুড়োরা বসে যখন আলোচনা করে শেখ হাসিনার প্রশ্ন তোলো, শেখের বেটি দেখছেন বেডি আছে, জামা ইত্যাদিরে ফাঁসি দিচ্ছে। এই সেন্টিমেন্ট গুলি কাজ করে। তো সে কারণে তো শেখ হাসিনার বিষয়ে তো আবার ভীষণ মানে উৎসাহের সাথে মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন? শুভেন্দু অধিকারী তো নিজেকে মানে খুবই স্পষ্টতই মানে শেখ হাসিনার পক্ষে নানা মন্তব্য করলেন। শেখ হাসিনার যারা মৃত্যুদণ্ডের রায় দিয়েছে তাদেরই মৃত্যুদণ্ড হবে, এবং শেখ হাসিনা শাহজালালে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে নামবেন, এসব মন্তব্য তো ঘুরছে। তাকে স্যালুট দিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে। না, শুভেন্দুর একটা ব্যাপার হচ্ছে কি, আমি প্রথমে শুভেন্দু অধিকারীকে তো আবার পত্রপত্রিকায় দেখছি যে তিনি হচ্ছেন সেই নেতা, যিনি নেতা বাঙালি নেতা, কিন্তু পশ্চিমবঙ্গে যে হিন্দু মুসলমানকে আলাদা করে যে মানে রাজনীতি, যে নির্বাচনী স্লোগান, যে ধোয়া তোলা, সেটারও একরকমের নেতৃত্ব দিলেন তিনি এবারের নির্বাচনী ক্যাম্পেনে। পশ্চিমবঙ্গের সেই সোশ্যাল ফ্যাব্রিকটা এবার নষ্ট হয়ে যাবে কিনা। মানে পত্রিকায় পড়ছিলাম নিউ মার্কেট, যেই জায়গাটা আমাদের সকলের চেনা যারা আমরা কলকাতায় গেছি, নিউ মার্কেটে মুসলিম দোকানীদের দোকান ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে। বাংলাদেশে আমরা পুরো 2025 জুড়ে 24-এর শেষ থেকে বুলডোজার শুনছি, এখন মানে পশ্চিমবঙ্গে বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে বিরোধীদের বাড়ি। সহিংস হয়ে উঠেছে পরিস্থিতিটা। আর এই রাজ্যের মুসলিমরা তো তাহলে একটা বিরাট প্রান্তিক পর্যায়ে চলে গেলেন। না দেখো, এখানে একটা ব্যাপার তুমি দেখো, যে সেরকম ভাবে যদি একটা মুসলিম বিরোধী ব্যাপার হয়, তাহলে যেসব জায়গায় মুসলিমরা বেশি সংখ্যায় থাকে সেখানে তো গোলমাল হচ্ছে না। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেখানে কি আমরা বিরাট কোনো গোলমাল দেখছি? কোথায় গোলমাল দেখছি? ঠিক সেই সব জায়গায় পার্ক সার্কাসে, নিউ মার্কেট, এই অঞ্চলগুলি, যেগুলি মনে রেখো নবনীতা 46 সালে যখন গ্রেট ক্যালকাটা কিলিং হয়, তখন বাঙালি হিন্দু মুসলমানের মধ্যে রায়ট যদি হতো, ওটা মুর্শিদাবাদ মালদায় হতো, কলকাতায় কেন হলো? এই অবাঙালি মুসলমান এবং তার পাশাপাশি এই বড় বাজার টরবাজার এই অবাঙালি হিন্দু, এই দিস ইজ দ্য কনসেন্ট্রেশন অফ নন বেঙ্গলি পপুলেশন ইন ইন্ডিয়া। এই জায়গাগুলি বেশি সেন্সিটিভ। কেন? এখানে এরা
এই যে তসলিমা নাসরিনকে কলকাতা থেকে তাড়ানো হবে গন্ডগোল, তখন আমি বিবিসিতে, যেদিন তসলিমাকে এখান থেকে তাড়ানোর দাবিতে বিরাট দাঙ্গা হয়ে গেল, আমি নিজে সেদিন এই পাঠানি সালোয়ার কামিজ পরে, হ্যাঁ আমার আছে, আমি উর্দুটা ভালো বলি তুমি জানো, আমি ওই সব জায়গাতে, তো আমি গিয়ে ছেলেদের যারা গন্ডগোল করছে আমি বলছি तुमने तस्लीमा का किताब पढ़ा, तुम ये दहशतगर्दी क्यों कर रहे हो? बोले मोहतरमा इस्लाम के खिलाफ बोलते हैं। तो इस्लाम के खिलाफ बोलते तुमको कैसे पता चला? बोले मौलाना साहब ने जुम्मे नमाज के वक्त में ऐलान किया। তার মানে মৌলানা সাহেব জুম্মা নামাজের পরে এলান করেছে, মানে ফরমান জারি করেছে ইসলাম বিরোধী মহিলাকে তারাও, সেই নিয়ে এমন মারামারি হলো, তখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, ওনাকে গোর্খার রেজিমেন্ট নামাতে হলো, এখানে আর্মি নামাতে হলো। তো এই যে ব্যাপারটা না, আজকেও তুমি দেখো, আমি তোমাকে খোলাখুলি ভাবে বলি, 30 থেকে 35,000 আওয়ামী লীগের ছেলে পেলে এখানে আছে, যারা দেশ ছেড়ে পালিয়ে এসছে। শেখ হাসিনা নিজে ভারতে আছে, অতিথি সুলভ ব্যবহার হচ্ছে ওনার সাথে, ওটা ছেড়ে দাও। কিন্তু এখানে 35 থেকে 40, 30-35,000 তো বটেই, সংখ্যাটা 40ও হতে পারে। আমি নিজে কত লোকের সাথে আমার যোগাযোগ, আমি ছাত্রলীগের অমুক জায়গার সভাপতি তমুক, সব তো এখানে আছে। এদের গায়ে কেউ টাচ করেছে? নোবডি হ্যাজ টাচ দেম। কেন? এদের ডিটেলস নিয়ে নেওয়া হয়েছে এদের নেতাদের কাছ থেকে। ইন্ডিয়ান এজেন্সিরা শুধু বলেছে আপ লোক হামকো বাতা দেনা আপ লোক কাহা ঠেরা है। তুমি আওয়ামী লীগের কে ছিলে, এখন তুমি কোথায় আছো, এখানকার লোকাল ফোন নাম্বার আমাদের অফিসাররা বুঝে নেবে। এটা কার অর্ডারে হয়েছে? এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্ডার হয়েছে। কেন বাংলাদেশিদের ডিল তো স্টেট গভর্নমেন্টের, সেন্ট্রাল, ইট ইজ এ ফরেন পলিসি সেন্ট্রাল সাবজেক্ট। এখানে অনেক ব্যাপার আছে, আমি নিজে দেখছি তো। এখানে আওয়ামী লীগের যারা ছেলেরা আছে, হ্যাঁ, এই রেজাল্টে শুভেন্দু অধিকারী এইসব বলছে। আবার শুভেন্দু অধিকারী, আমি একটা জিনিস কি জানো, আমার ধারণা ছিল মেদিনীপুরের ছেলে, আমাদের অনেক ক্ষেত্রে বাংলাদেশ নিয়ে অনেক সেন্টিমেন্ট থাকে, শুভেন্দু এত বলছে। পরে জানতে পারলাম যে ওর মা হচ্ছে বরিশালের, এবং ও বলে যে এক কাপড়ে বরিশাল থেকে এসেছিল। যাই হোক, তো শুভেন্দু অধিকারী তো আবার এইদিকে হই হই করে হিন্দু মুসলমান যতই বলুক, এইদিকে আবার বলছে শেখ হাসিনাই ওখানকার বৈধ প্রধানমন্ত্রী। তো এখানে একটা ব্যাপার হচ্ছে কি, এদের মেইন গোলমালটা, মানে বিজেপি যেভাবে ব্যাপারটাকে দাঁড়ায়, যে যারা মানে ন্যাশনালিস্ট মুসলিমস, এটা বিজেপির সেন্ট্রাল লিডাররা বলে যে রাষ্ট্রবাদী মুসলমান হামকো কোই প্রবলেম নিয়ে, কিন্তু যারা এই বাংলাদেশ পাকিস্তান ওইসব করবে তাদের আমরা দেখে নেব। তো যাই হোক, তবে এটা ঘটনা যে, যেটা সুকরঞ্জনদার কথা আমি তোমায় বলছিলাম, যে কোনো ইতিপূর্বে কোনো নির্বাচনে পশ্চিমবাংলায়, আমি নিজে মোটামুটি 94 থেকে তো এখানে আছি, আর তার আগে ছাত্র জীবনে আমি 78-এর ইলেকশন দেখেছি, 82-র ইলেকশন দেখেছি, তখন বামফ্রন্ট ক্ষমতা। কোন নির্বাচনে ধর্ম নিয়ে, ধর্মীয় পরিচিতি নিয়ে যে এত বড় একটা ইস্যু, এটা কিন্তু আমরা দেখিনি, একদমই দেখিনি। পলিটিক্যাল ইস্যু হতো, পার্টি টু পার্টি ইস্যু হতো, বিভিন্ন ইস্যু নিয়ে যেত। এইবার যেটা একেবারে এই ইস্যুটাকে, এবং এটা বিজেপির সুবিধা হয়েছে, কেন এই ইস্যুটা যখনই ধর্মীয় পুরো, মানে পলিটিক্যাল ডিসকোর্সটা রিলিজিয়ানের উপরে চলে যাবে, ধর্মের উপরে পুরো রাজনৈতিক আলাপ আলোচনা, মানে তর্কাতর্কি, পুরো ব্যাপারটাই যখন ধর্মকেন্দ্রিক হবে, ন্যাচারালি বিজেপি ধর্মভিত্তিক পার্টি, তার লাভ হবে, যেটা বাংলাদেশের জামাতের হয়। তো এটা জানো তো, এটা একটা টু ওয়ে প্রসেস। ওই ঘুরে ফিরে জ্যোতিবাবুর ওই এরা ওরা ওই ব্যাপারটা, ওখানে জামাত আসলে এখানে বিজেপির পোয়া বড় হয়, এখানে দিদির লাভ হচ্ছে না তো। কেন? মানুষ তো বলছে এই সে জামাতের কাছের লোক, সে মোল্লাদেরকে তোল্লা দেয়, হ্যাঁ সে এই করে। তো বিজেপির প্রচারটা মানুষের কাছে, যেটা এতদিন গ্রহণযোগ্য হচ্ছিল না, এটা অনেক বেশি গ্রহণযোগ্য হচ্ছে। যেটা বললাম যে এতদিন যখন বলতো হিন্দু খাতরে মেয়ে, বলতো মোদি খাতরে মেয়ে, এখন হিন্দুরা বলছেন না সত্যি বোধহয় আমাদের। যে তার পদ ছাড়তে চাইছেন না, মমতা ব্যানার্জি যে এখন তার পদ ছাড়তে চাইছেন না, মানে এই জেদাজেদিটা শেষ হবে কোথায়? এখন তো তিনি বলে দিয়েছেন প্রয়োজনে তাকে বরখাস্ত করা হোক। মানে এর তো কোনো রাজনৈতিক পরিণতি হয় না। মানে এর কি কি নিয়ম আছে, আর এর মাধ্যমে তিনি কি অর্জন করতে চাইছেন? দেখো, মমতা ব্যানার্জি মাঠ থেকে উঠে আসা লোক, মাঠে যুদ্ধ করে রাজনীতিতে উঠে আসা লোক। মমতা ব্যানার্জি কোনো পিতৃ পরিচয়ের জোরে বা কোনো বাপ দাদার জোরে রাজনীতিতে আসেননি বা রাজনীতির শীর্ষে ওঠেননি। উনি ওই কলকাতার একেবারে কালীঘাটের বস্তির থেকে লড়াই করতে করতে এই জায়গাতে এসছেন। শি ইজ এ স্ট্রিট ফাইটার। তো উনি এটা বোঝেন যে কন্টিনিউয়াস লড়াই চালিয়ে না যেতে পারলে উনি কেন, ওনার দলও টিকবে না, ওনার দল টিকবে না। কেন? ওনার দলের তো সেরকম সুদৃঢ় আদর্শিক কোনো কাঠামো নেই। লেফট,
বামফ্রন্ট অলরেডি 15 বছর হয়ে গেছে তারা ক্ষমতার বাইরে, তারপরে কি বামফ্রন্ট কমিউনিস্ট পার্টি এখানে শেষ হয়ে গেছে? এবার ওই নির্বাচনে অনেক জায়গাতে তারা সেকেন্ড প্লেসে এসছে, ভালো ভালো ক্যান্ডিডেট দিয়েছে, কেন? তাদের একটা আদর্শগত জায়গা আছে। আর বামপন্থীরা নবনীতা একটা কথা এখানে সবসময় বলে, এবং এটার এই কথাটা বলার সুযোগ মমতাই করে দিয়েছে। মমতা তো বিজেপির মন্ত্রী হয়েছিল, তোমার মনে আছে? মমতা যখন তৃণমূল ছাড়লো, এই কংগ্রেস ছাড়লো, তৃণমূল করলো, তো উনি তৃণমূলে এখানে বামপন্থীদের সাথে জুঝতে গিয়ে কার হাত ধরেছিলেন? ন্যাচারালি কংগ্রেস থেকে উনি বেরিয়ে এসছেন, কংগ্রেসের হাত উনি তখন ধরেননি। উনি বিজেপির সাথে উনি যোগাযোগ করলেন, উনি বিজেপির মন্ত্রী পর্যন্ত হলেন, রেল মন্ত্রী পর্যন্ত হলেন, দুটো টার্ম উনি মন্ত্রী ছিলেন। তো এই জায়গাতে দাঁড়িয়ে দেখবে যে বামপন্থীরা এখানে এবার স্লোগান দিয়েছে RSS এর দুটি ফুল, বিজেপি আর তৃণমূল। কেন? বিজেপির পদ্ম ফুল, দিদির ঘাস ফুল। তো এরা এই কথাটা, এটা জ্যোতিবাবু আমায় বলেছিলেন, যারে ও কংগ্রেস টংগ্রেস করতো, জ্যোতিবাবু যেভাবে বলতেন কংগ্রেস টংগ্রেস করতো, এখন নিজের দল করেছে, আমাদের বিরুদ্ধে, আমাদের বিরোধিতা করছে, কোনো ব্যাপার না। কিন্তু ও ওদের কেন আনছে? ওদের মানে RSS কে কেন এখানে ঢুকতে দিচ্ছে? কেন জানো? পশ্চিম বাংলায় যতদিন বামপন্থীরা ক্ষমতায় ছিল, RSS এর যে শাখাগুলি হয়, যেখানে ওরা ওদের ক্যাডারদের ট্রেনিং করায়, এই করায়, হ্যাঁ, ইডিওলজিক্যাল ট্রেনিং, ফিজিক্যাল ট্রেনিং সব করায়, এই শাখাগুলির NOC, নো অবজেকশন সার্টিফিকেট, সরকার থেকে দেওয়া হতো না। এই জন্য শাখাগুলি লুকিয়ে টুকিয়ে RSS কে করতে হতো। মমতা এখানে ক্ষমতায় আসার পরে ঢালাও হবে RSS কে, এই নো অবজেকশন দিলেন, এবং যেখানে RSS এর মোট শাখার সংখ্যা ছিল পশ্চিম বাংলায় 3 থেকে 400, সেগুলিও অনেক লুকিয়ে চড়িয়ে কায়দা কানুন করে করতে হতো। আজকে সেই সংখ্যা 5 থেকে 6,000। না, তুমি এটা নিশ্চয়ই বোঝো যে বিজেপি যেখানেই ছড়িয়েছে, RSS ছড়ানোর পর বিজেপি ছড়িয়েছে, RSS এর সংগঠনকে আধার করে বিজেপি সেখানে ঢুকেছে। কেন? বিজেপি ইজ দ্য পলিটিক্যাল ফ্রন্ট অফ RSS। তো এই জায়গাতে দাঁড়িয়ে এই যে স্লোগানটা বামপন্থীরা দেয় যে RSS এর দুটি ফুল, হ্যাঁ, বিজেপি আর তৃণমূল, খুব অমূলক কথা বলে, এটা আমি মনে করি না। কারণ এখানে RSS কে ঢোকার রাস্তা, এবং যদিও বলতে যে আমাদের সাথে গোলমাল ঠিক আছে, কিন্তু ওদের কেন ঢুকতে দিচ্ছে? এটা তো বাংলার ক্ষতি হয়ে যাবে। বাংলায় এই রাজনীতি ছিল না, এই রাজনীতি ঢোকার রাস্তা করে দিচ্ছে, ও করে দিচ্ছে। ও কংগ্রেস টংগ্রেস করতো, সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারণ জ্যোতিবাবুকে আমরা দেখেছি বাংলাদেশের সীমান্তে জামায়াতে ইসলামী আর বাংলার মানে পশ্চিম বাংলার সীমান্তে বিজেপি, দুদেশের সম্পর্কের কি প্রভাব পড়বে ওই জায়গায় নিয়েই যদি আলোচনাটা শেষ করি। পুশিনের বিষয়ে কদিন আগে হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, যে মন্তব্য করেছেন, এবং 2025-এর এপ্রিল মে থেকে মানে চলছে তো ভারতের তরফে এই পুশিন করা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন অবশ্য কালকে যে বাংলাদেশও যথাযথ ব্যবস্থা নেবে, কিন্তু গত বছর থেকে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিতে আসলে পারে নাই। তো মানে ভারতের তরফে এই যে বিজেপি তো অনুপ্রবেশকারীদেরকে জিরো টলারেন্স, তারা তো এই পুশিন মানে হিমন্ত বিশ্ব শর্মাকে দেখে যদি আমরা বিজেপির মুখ্যমন্ত্রী বা বিজেপির শাসনে পুশিনকে কিভাবে দেখা হয় সেগুলো বিবেচনা করি, আপনি কিভাবে দেখছেন এই সামনের সময়টা? দেখো, হিমন্ত বিশ্ব শর্মা কংগ্রেস করতেন, 20-25 বছর কংগ্রেস করে বিজেপি হয়েছে। হ্যাঁ, তারপরে এই শুভেন্দু অধিকারীও কংগ্রেস, তারপরে তৃণমূল, ওখান থেকে বিজেপি হয়েছে। আজকে ওরা বিজেপির বড় মুখ, এবং আমি যতটুকু দেখছি যে হেমন্তই বলো, শুভেন্দুই বলো, এরা অরিজিনাল RSS এর থেকে একটু বেশি RSS হওয়ার চেষ্টা করছে। এটা স্বাভাবিক, নতুন সংগঠনে গেছে। কিন্তু এটা ঠিক যে বাংলাদেশ সীমান্তে পুশিন, এখন পুশিনের কথা যে বলছো, এখানে আজকে যাদের নাম ইলেকট্রাল লিস্ট থেকে কাটা গেছে, হ্যাঁ, তাদের সংখ্যাটা ছোট নয়। আসামেও NRC তে 20 লক্ষ লোকের নাম কাটা গেছে, তার মধ্যে বাঙালি হিন্দু প্রায় 12 লক্ষ, বাঙালি মুসলমান প্রায় 5-6 লক্ষ। এখানে সংবাদ মাধ্যম তো রিপোর্ট করছে যে যত ভোটার বাদ পড়েছে, ভোটের পার্থক্যে যে বিজয়ের যে মানে নির্ধারণী সংখ্যা, তার চেয়ে ভোটার বাদ পড়েছে বেশি। না, ঘটনায় SIR ডেলিশন যে বিজেপিকে সাহায্য করেছে, এটা বলতে কারো কোনো আপত্তি নেই। এটা ভারতের বড় বড় যারা ইলেকশন স্পেশালিস্ট, প্রণয় রায়, যোগেন্দ্র যাদব, হ্যাঁ, বা আমি যার সাথে বসে এবার CNN নিউজ 18 করেছি, অমিতাভ তিওয়ারি, তারা প্রত্যেকে এটা বলেছে যে SIR ইজ এ ট্রেমেন্ডাস ইম্প্যাক্ট। ধরো মমতার ক্ষেত্রেই বলি, 41,000 ভোট ওর এখানে কাটা গেছে, 27,000 মুসলিম ভোটার্স, এবং এরা সবই ওই যাদের কথা বললাম, যে ওই পার্ক সার্কাসের পাশে ভবানীপুর। তো এই ভোট তো দিদিই পেত। তো
তো এখানে শুভেন্দুর জেতার কোনো চান্স ছিল না। এসআইআর ডিলিশনের পরে বিজেপি এখানে জয়ের রাস্তাটা খুলেছে এবং এরকম অন্তত খুব কম করে 90 থেকে 100টা সিট আছে। এইখানে দুটো ব্যাপার হয়েছে নবনীতা। একটা হয়েছে এই এসআইআর ডিলিশনে যে নাম কাটা গেছে, 2 নম্বর হচ্ছে বামপন্থীরা এবার অনেক জায়গাতে প্রচুর ভোট পেয়েছে, সেটাও তৃণমূলের এগেইনস্টে গেছে, কেন সেকুলার ভোটটা স্প্লিট হয়েছে, বিজেপি তো ভোট স্প্লিট হয়নি। কিন্তু এখানে যে মেইন কথাটাতে আমি আসছি, যে ভারতবর্ষে এখানে যদি আজকে 30-35 লক্ষ লোক যারা অ্যাপিল করেছে, যারা বলছে আমরা ভারতীয়, আমাদের অন্যায়ভাবে নাম কাটা গেছে, এখন বিজেপি একটা ঘুষপ্যাট, হ্যাঁ সবই ঘুষপ্যাট, মানে ইনফিল্ট্রেটার, 35 লক্ষ লোক, আর ওখানে আসামে 20 লক্ষ, 55 লক্ষ বাঙালির নাম যদি ভোটার লিস্টে না থাকে, এরা স্টেটলেস সিটিজেন হয়ে যায়, নোবডিজ পিপল ইন এ নো ম্যানস ল্যান্ড। এটা ভারতের জন্য খুব সহজ ব্যাপার না এই প্রবলেম ট্যাকেল করা। এদেরকে তুমি কি করবে? 55 লক্ষ বা 50 লক্ষ লোককে বাংলাদেশে পুশব্যাক করবে, এটা কোনোদিন সম্ভব নাকি? তারপরে এই যে আজে বাজে কথা কিছু কিছু পত্রিকায় দেখলাম যে বিএসএফ নাকি কি ইনফিল্ট্রেটার ধোকা বন্ধ করার জন্য পানিতে কুমির ছাড়বে, আরে কুমির ওদিকে যেমন যায় এদিকেও আসে, তোমার লোককেও খেয়ে দিতে পারে। তো এইসব আজে বাজে কথাগুলি বলে লাভ নেই। কিন্তু একটা ব্যাপার ঘটনা, সেটা হচ্ছে আমি পরিষ্কার এটা দেখতে পাচ্ছি যে মানে ওই আসন্ন বেশ কয়েক মাস প্রবল একটা টেনশন থাকবে, এই নিয়ে হইচই হবে। কারণ কিছু অন্তত দেখানোর জন্য 50 লক্ষ লোককে পুশিন না করতে পারলো, যেমন আসাম থেকে কিছু লোক পুশিন হয়েছে, এদিক থেকেও কিছু লোক পুশিন হয়েছে, যেটা ওই যে সোনালী বেগমের যে কেসটা, যে বীরভূমের মেয়ে দিল্লিতে গিয়ে একেবারেই মানে 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 যেটাকে বলো তোমরা কামের বুয়া, ওই কামের বুয়া টাইপের মানে কাজ করে খায়, তাকে বাংলাদেশি বলে প্রেগনেন্ট অবস্থায় বাংলাদেশে পাঠিয়ে দিল। তারপর সুপ্রিম কোর্টে মামলা হলো, সুপ্রিম কোর্ট আদেশ দিল উসকো বাপাস লে আও, তখন আবার বাংলাদেশের সাথে যোগাযোগ করে তাকে ফেরত আনতে হলো, সে এবার ভোট দিয়েছে, কিন্তু তার বাড়িতে অনেকে ভোট দিতে পারে। তো এই যে একটা ব্যাপক সংখ্যক বাঙালি, বোথ হিন্দু এন্ড মুসলমান, এই যে নাম কেটে স্টেটলেস করে দেওয়া হচ্ছে, এর সিরিয়াস সিকিউরিটি ইমপ্লিকেশন আছে, এগুলি ভারত সরকারকে বুঝতে হবে। অসংখ্য ধন্যবাদ সুবীর ভৌমিক আপনাকে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য।